আপনি পুরোপুরি সরকারটাকে ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করার চেষ্টা করছে। এক দেশ দর্শিতা, এক দলীয় ব্যবস্থা, এই এক দলীয় ব্যবস্থাতেই হয়তো এক দেশ দর্শিতায় ভুগ। তাহলে যেমন মরবি ব্রিজ ভেঙে গিয়েছিল ঘড়িওয়ালাকে বানাতে দিয়ে, সেরকমই ব্যবস্থাটাও ভেঙে। আর স্বাভাবিকভাবে তাহলে তো আমরা অনলাইন ভোটিংও করতে পারি, খরচা অনেক কমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আপনারা এভাবে গুরুত্ব দেন, আমরা এভাবে গুরুত্ব দিই, স্বাভাবিক যে গণমাধ্যম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এক্সপেক্ট করেন, কারণ হি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি অফ লিডার। নরেন্দ্র মোদী তার থেকে বড় পার্ট টাইমার। এটা যদি হয় তাহলে অমিত শাহ তার থেকে আরও বড় পার্ট টাইমার। এইভাবে পার্ট টাইমার রাজনীতি কথাটা বলার মধ্যে যে ব্যঙ্গ বা যে অন্য বিষয় রয়েছে সেটাকে আমি মানতে পারছি না। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই জন্য দুটি পরিচয় আবশ্যক হলে সবথেকে বেশি সুবিধাজনক হতো। কারণ বিষয়টি হচ্ছে এক দেশ এক ভোট, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ অতিথি হিসাবে আছেন অধ্যাপক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি। যারা প্রথমে আপনাকে স্বাগত জানাই। প্রথমে অধ্যাপকের কাছ থেকে জানবো এবং মুখপাত্রকে প্রশ্ন করব। প্রথমে যে বিষয়টা জানা সেটা হচ্ছে এই এক দেশ এক ভোট যে কথাটা বলা হচ্ছে, সেটার আমরা যদি ভারতের নির্বাচনের একদম শুরুর দিন থেকে দেখি, 51, 52-তে যে প্রথম নির্বাচন হলো, তারপরে 67 অবধি যে নির্বাচন, সেটা বেশিরভাগটা যে কটা নির্বাচন হয়েছে সবকটা রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে নির্বাচনগুলো হয়েছে। তো অনেকে বলছেন যে এক দেশ এক ভোট নীতি তো আমাদের প্রথম দিন থেকেই ছিল, মাঝে সেটা ভেঙে যাওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন যে 51 থেকে তো আমরা এই বিষয়টা দেখেছিলাম? না, ভেঙে দেওয়া শব্দটার একটু বিরোধিতা করছি। এক দেশ এক ভোট নীতি বলে কিছু ছিল না, যেটা ছিল যে ভোট শুরু হয়েছে। এবার ভোট যখন শুরু হয়েছে 67 সাল অবধি সেই ভোটের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসেনি। গণতন্ত্রের ক্ষেত্রে যে প্রশ্নগুলো ছিল, ডিফেকশন থেকে শুরু করে এমার্জেন্সি অবধি, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ভোটটা সমানভাবে চলেছে। 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার পরে যখন 52 সালের প্রথম ভোট সম্পাদন হয়ে গেল, তারপর থেকে যে ভোটগুলো হয়েছে স্বাভাবিক নিয়মেই হয়েছে। এবার এই স্বাভাবিক নিয়মের আর একটা অন্য দিক আছে। সেই দিকটা হচ্ছে এরকম যে একটা সরকার তৈরি হয় সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে বা সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিদের মাধ্যমে। এবার কোনো সরকারের ক্ষেত্রে যদি সেই সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে সেই সরকার তো ভেঙে যায়, এটা সংবিধানে বলা আছে। তাহলে সংবিধান যেমন সরকারের নির্দিষ্ট সময়ের ভোটের কথা বলছে, তেমনই কিন্তু সংবিধান এটাও বলছে যে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সেই সরকার ভেঙে যাবে। তার মানে এক দেশ এক ভোট নীতি এক্ষেত্রে কার্যকর হচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে যে আপনি সংবিধানে এমার্জেন্সির প্রভিশন রাখছেন, আপনি সংবিধানে বহুদলীয় ব্যবস্থা রাখছেন। তাহলে সংবিধানে যখন 326 নম্বর ধারা অনুযায়ী মানুষ ভোট দিচ্ছে, সেইখানে যেমন একটা নীতি রয়েছে এবং একই সঙ্গে যখন সংবিধানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার সংখ্যাগরিষ্ঠতা না থাকলে আপনি সরকারে থাকতে পারবেন না, তাহলে যখন ইন্টারিম ভোট হবে সেটা কী হবে? সরকার তো পড়ে যাচ্ছে, যেটা 67 সালে পশ্চিমবাংলার ক্ষেত্রেও হয়েছিল। 77 সালের পরে আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধীর সময়েও হয়েছিল। এবং তার আগে অবধি ডিফেকশন নিয়ে কোনো অ্যাক্ট ছিল না। এবার ডিফেকশন অ্যাক্ট তৈরি হয়ে গেল। ডিফেকশন অ্যাক্ট যখন 1985-এ হলো, তার একটা ডিফেকশন কাকে বলে বা ডিফেকশন কাকে বলে না সে নিয়ে একটা সংজ্ঞা তৈরি হলো। সম্প্রতি একটা ঘটনা তোমরা দেখেছো যে মহারাষ্ট্রে যখন শিন্ডে একটা বড় অংশ নিয়ে দল ভেঙে বেরিয়ে গেল, তাকে কিন্তু ডিফেক্টর বলা হলো না, বলা হলো সেই হচ্ছে মূল দলের লোক। এবং যে তৈরি করেছে বা যার উত্তরসূরির মাধ্যমে সেই সভাপতি যে চালাচ্ছে, তার অস্তিত্ব রইল না। ফলে এটা কিন্তু কোর্ট বলে দিল। ফলে কোর্ট সংবিধানের রক্ষাকর্তা, অভিভাবক। কোর্ট বলে দিল যে শিন্ডে গোষ্ঠী হচ্ছে আসল শিবসেনা। ঠিক একইভাবে এনসিপির ক্ষেত্রেও তোমরা দেখেছো সমস্যা হয়েছে। ফলে কোথাও গিয়ে যদি এই প্রভিশনগুলো আমার সংবিধানে থাকে, তখন স্বাভাবিকভাবেই এক দেশ এক ভোট নীতিটা খরচার দিক থেকে যদি দেখা যায় বা বিভিন্ন প্রশাসনিক সুবিধার দিক থেকে দেখা যায়, সেটা যথার্থ, সেটা নিয়ে অস্বীকার করা যায় না। কিন্তু এক দেশ শব্দটার মধ্যেই একটা মানে দোতনা রয়েছে। দোতনা কারণ তুমি বহুদলীয় ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি অনেকগুলো রাজ্যের ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে যাচ্ছ, ইউনিয়ন অফ স্টেট তুমি বলছো। সেইখানে দাঁড়িয়ে ধরো তোমার হাতে ক্ষমতা দেওয়া আছে সংবিধানের 3-4 নম্বর ধারায় যে তুমি পাল্টাতে পারো, রাজ্য পাল্টাতে পারো।
রাজ্যের সীমানা পাল্টাতে পারো, রাজ্যের সীমানার নবীকরণ করতে পারো, নতুন রাজ্য সৃষ্টি করতে পারো, এ ধরনের ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে। 2000 সালে যখন নতুন 3টে রাজ্য তৈরি হলো বা তার পরবর্তীকালে যখন নতুন রাজ্য তৈরি হলো, এই সরকার যখন 1970 ভেঙে দিয়ে নতুন রাজ্য তৈরি করলো, যে সম্প্রতি কাশ্মীরের প্রথম দফার ভোট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে যখন নতুন রাজ্য তৈরি করছো সেখানেও তো নতুনভাবে ভোট হচ্ছে, তাহলে সেটা তুমি কিভাবে করবে? আমি ছোট ছোট কতগুলো ইস্যু দিলাম। এক ইস্যু, যখন ওভারঅল ডিফেকশন হচ্ছে না, একটা দল ভেঙে নতুন দল তৈরি হচ্ছে এবং সরকারের ক্ষেত্রে তাদের অবদান রাখছে, সেক্ষেত্রে কি হবে, যেটা আমি মহারাষ্ট্র কেস রাখলাম। আমি দ্বিতীয় উদাহরণ দিচ্ছি যে নতুন রাজ্য যখন তৈরি হচ্ছে সেটার ক্ষেত্রে তুমি কি করবে, সেটা দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ দিচ্ছি যে যখন সরকার জোটের মাধ্যমে তৈরি হচ্ছে, ধরো এখনই কেন্দ্র সরকারে 240টা সিট নিয়ে সরকার তৈরি করেছে দুটো দলের মাধ্যমে, দুটো দলের সহযোগিতায়, বিজেপি। তাহলে বিজেপি এখন সংখ্যাগরিষ্ঠ দল নয়। যদি এই মুহূর্তে দুটো দল তার যে সমর্থন সেটাকে তুলে নেয়, বিজেপি সরকার তো থাকবে না, এনডিএ সরকার তো থাকবে না, সেক্ষেত্রে কী হবে? ফলে আপনি যখন কোনো একটা নীতি নিচ্ছেন, সেই নীতির সার্বিক দিকটাও তো বিচার করবেন যে সেটা কিভাবে বাস্তবায়িত হবে। ফলে দেখা যাচ্ছে ভারতের সরকারের যে জোট সরকারের প্রবণতা, যেটা 90 দশক থেকে খুব সফলভাবে এসছে, মাঝে এই ইদানিং দুটো বাদ দিয়ে, মোদির দুটো জায়গা বাদ দিয়ে, 14 এবং 19 বাদ দিয়ে, যে দেখা যাচ্ছে জোট সরকারই হচ্ছে ভারতের ভবিতব্য। সেখানে 2008-এর একটা উদাহরণ আমরা টানতে পারি, যে বামফ্রন্ট বেরিয়ে এলো, ভোট হলো না, সমাজবাদী পার্টি আবার সাপোর্ট করে গেল, সেই জন্য সিপিএম বেরিয়ে গেল, সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা মনে থাকতে পারে। ফলে এই ধরনের উদাহরণগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এক দেশ এক ভোট নীতি ভারতের গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার মাধ্যমে বা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা যথেষ্ট সমস্যার। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি আর একটু, 1983-তে নির্বাচন কমিশন এই কথাই বলেছিল যে চেষ্টা করা হোক এক দেশ এক ভোট কিভাবে করা যায়। তারপরে আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী 2002-03-এর ওই সময়টায় আমরা সেই বিষয়েও দেখেছি যে তিনি চাইছিলেন যে এই এক দেশ এক ভোট যাতে হয়, সেই বিষয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মনমোহন সিং, সোনিয়া গান্ধী তাদের কাছেও দরবার করেছিলেন। এরপরে আমরা বর্তমানে যেটা দেখছি যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরকে নিয়ে যে কমিটি হলো এবং মন্ত্রিসভায় এই বিষয়টা উত্থাপন হলো এবং গৃহীত হলো নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়, যে এক দেশ এক ভোট এটা এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং যাতে এটা কার্যকর করা সম্ভব হয়। তো এখানেই যে যুক্তিটা সবথেকে বড়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও বারবার এই ধরনের শব্দ শোনা যায় যে বারবার দুদিন পরে পরে নির্বাচন হয়, আমাদের উন্নয়ন থমকে যায়, আদর্শ আচরণবিধি থাকে। তো স্বাভাবিকভাবে এই একটা বিশাল একটা খরচাও থাকে, মানে কোনো দিন হয়তো এমন কোনো মাস নেই যেদিন ভারতে কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে না, মানে এরকম তো আমরা তো হামেশাই দেখে আসছি। তো এর থেকেও তো মুক্তি মানে আমাদের পেতে হবে, কারণ এই ব্যবস্থা তো চলতে পারে না যে প্রতিদিন নির্বাচন হচ্ছে, অমুক দল ভেঙে নিচ্ছে, আবার নির্বাচন হচ্ছে, সরকার করে দিচ্ছে। এ থেকে তো বলছি যে তুমি যখন একটা বাড়ি তৈরি করো, বাড়ির ছাদ তো প্রথমে কেউ দিতে পারে না, বাড়ির ভিত প্রথমে করতে হয়, তারপর পিলার তৈরি করতে হয়, তারপরে ছাদ হয়, তারপরে দেওয়াল তুলে তারপরে ডেকোরেশন হয়, মানে সব কিছু একটা প্রসেস আছে। তাহলে তোমাকে অ্যান্টি ডিফেকশন লটাকে ঠিক করতে হবে, তোমাকে ডেমোক্রেটিক ইলেকশনের যে মেথড, সেই মেথডগুলো ঠিক করতে হবে, তোমাকে সরকার ভাঙা গড়ার নিয়মগুলো খুব পরিষ্কার করে দিয়ে মানুষের কাছে বোঝাতে হবে যে মধ্যিখানে ভোট হলে কী হবে। ফলে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যেমন কিছু অসুবিধা অবশ্যই রয়েছে, আমি আবার বলছি, সত্যি সত্যি প্রশাসনিক কিছু অসুবিধা হয়, ডেভেলপমেন্টাল অসুবিধা হয়, সত্যি অনেক টাকার খরচার ব্যবস্থাপনা আছে, এগুলো অনেক কিছু আছে। এবার তার জন্য তো আমরা ভোট করতে পারি, অনলাইন ভোট করতে পারি, অনলাইন ভোট সিস্টেম করাই যায়। তুমি যদি সেফটি মেজার্সে ব্যাঙ্কিং সিস্টেম করতে পারো, তাহলে সেফটি মেজার্সে তুমি অনলাইন ভোটিং করতে পারো না কেন? আমেরিকায় চালু আছে। আমরা তো ওল্ডেস্ট ডেমোক্রেসি না হই, আমরা তো লার্জেস্ট ডেমোক্রেসি। তো আমরাও তো একটা পথ চালু শুরু করতে পারি যে চলো আমরা ভোটের খরচা কমানোর জন্য অনলাইন ভোটিং শুরু করলাম, সেটাও তো করতে পারি। সেক্ষেত্রে আমরা এমন সিস্টেম তৈরি করতে পারি যেটা কোনোভাবে ভাঙা যাবে না, যেরকম আমরা এখান থেকেই আমাদের যে ভোট দিই সেটা তো ভাঙা যায় না বলছে ওরা, মানে সেটা নাকি হ্যাং করা যায় না বা কিছু করা যায় না। তো সেটা যদি আমি বলছি, তারা বলছে, আমি বলি না। আর স্বাভাবিকভাবে তাহলে তো আমরা অনলাইন ভোটিংও করতে পারি, খরচা অনেক কমে যেতে পারে। আমি কখনো বলছি না যে খরচা হচ্ছে না, আমি বলছি যে তোমার একটা প্রপার মেথডিক্যাল জায়গাতে তুমি পিছিয়ে আছো। মেথড ঠিক না করে তুমি যদি ফাংশনিং শুরু করতে যাও, তাহলে যেমন মরবি ব্রিজ ভেঙে গিয়েছিল ঘড়িওয়ালাকে বানাতে দিয়ে, সেরকমই ব্যবস্থাটাও ভেঙে পড়বে।
আমরা আরেকটা বিষয় দেখছি যে যখনই বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন তারা এই বিষয়টাকে সবথেকে বেশি জোর দেয় যে এক দেশ এক ভোট। এর পিছনে কি এই যে রাজ্যগুলি আছে এক দেশ এক ভোট হলে আমরা নবীন পট্টনায়কের বিষয়টা দেখেছি এই নির্বাচনের সময় একসঙ্গে ভোট হলো অনেকটা উলটপুলট হয়ে গেল, সেখানে নবীন পট্টনায়কের দল ক্ষমতা আসলো না, বিজেপি বড় একটা সংখ্যায় সেখানে আসন জিতলো। তো এই যে রাজ্যগুলিতে যখন ভোট এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হবে তখন কেন্দ্রের যে শাসক ক্ষমতায় থাকবে সে বেশি সুবিধা পাবে, আর সেটা আঞ্চলিক দলগুলোকে ক্ষতি করবে। হতে পারে, সম্ভাবনা হতে পারে। বেশ কিছু ইতিহাস আছে, ঠিক উল্টো ইতিহাসও আছে। নবীন পটনায়কের ক্ষেত্রে 2019 সালে উল্টো ঘটেছিল, সেটাও দেখা গেছে। কিন্তু আমি এটা মনে করি না যে বিজেপির কোনো কৌশল থাকতে পারে না। বিজেপি রাজনৈতিক ক্ষমতার বাদ দিয়ে উন্নয়নের জন্য রাজনীতি করে, এটা আমার মানতে খুব অসুবিধা হয়। তার কারণ হচ্ছে বিজেপির দলটা বর্তমানে যেভাবে যে নীতিতে চলছে, সেই নীতিতে ব্যক্তিকেন্দ্রিক দল চলছে, সেই নীতিতে ব্যক্তিকে সামনে রেখে দল চলছে। অখণ্ড মানবতাবাদের যে ভাবনা, সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা ভাবনা করছে, কুৎসার রাজনীতি করছে, সিবিআইয়ের রাজনীতি করছে, ইডির রাজনীতি করছে, বিরোধী দলগুলোকে শূন্য করার রাজনীতি করছে, রাজনৈতিক নেতাদের কালিমালিপ্ত করার রাজনীতি করছে, এবং সবথেকে বড় কথা দল ভাঙার রাজনীতি করছে, যেটা সবথেকে বড় হিসাব করে যদি দেখা যায়। দেখুন, কেউ ইচ্ছা করে অন্য দলে যেতেই পারে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, সেখানে কোনো বড় কথা নয়। কিন্তু যখন আপনি নিজে ভূমিকা নিয়ে দল ভাঙাচ্ছেন, সেটা কিন্তু বড় প্রশ্ন থেকে যায়। যখন কালো ব্যাগের প্রশ্ন এসে যায়, যখন বড় বড় টাঙ্কারের প্রশ্ন এসে যায়, সেইগুলো কিন্তু প্রশ্ন তুলে দেয় মানুষের মনের মধ্যে। কেউ একজন দল ত্যাগ করতেই পারেন, দলত্যাগের নিয়ম আছে, করতেই পারেন, কিন্তু আপনি পুরোপুরি সরকারটাকে ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করার চেষ্টা করছেন, এবং সেইখানে আপনি যাকে দুদিন আগে সবথেকে দোষী বলছেন তাকেই মুখ্যমন্ত্রীর পদ দিয়ে দিচ্ছেন, যাকে বলছেন 72 ঘন্টার মধ্যে জেল কাটাবেন তাকে আপনি মুখ্যমন্ত্রীর পদ দিচ্ছেন, উপমুখ্যমন্ত্রীর পদ দিচ্ছেন, যাকে বলছেন চোর তাকে আপনি আপনার দলে নিয়ে বিরোধী দলনেতা করছেন। ফলে সেইখান থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপির যে ফান্ডামেন্টাল পলিসি, সেটা হচ্ছে অবশ্যই তোমার প্রশ্নটা সহযোগী, সেটা যে কোনোভাবে হোক এক দেশ দর্শিতা, এক দলীয় ব্যবস্থা। এই এক দলীয় ব্যবস্থাতেই হয়তো এক দেশ দর্শিতায় ভুগছে। কিন্তু এই যে আপনার যদি এক দেশে এক ভোট হয়, তাহলে আপনার যদি এরকম ব্যবস্থাপনা থাকে যে কোনো সরকার ভাঙবে না, ঘোড়া কেনা বেচার, যেটা আপনিও বলছিলেন মহারাষ্ট্রে আমরা দেখেছি, তারপরে অপারেশন লোটাস কমলনাথের সরকার দেখেছি, তো সেটা যদি হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসেরও সুবিধা, যে তৃণমূল কংগ্রেসের যদি কেউ বিজেপিতে যেতে চায়, সংসদ বা কোনো এমএলএ বা কোনো মন্ত্রী যেতে চায় তাহলে অসুবিধা। আবার তৃণমূল কংগ্রেসে যখন বাইরন বিশ্বাস বা অর্জুন সিংরা আসতে চাইবে তখনও তাদের অসুবিধা হবে। মানে এটা যদি হয়ে যায় তাহলে সুবিধা না? আমি তো তোমাকে তোমার উত্তরটা আমার আগের কথাতেই ছিল, যে তার মানে তোমাকে প্রসেসটা ঠিক করতে হবে, যে আমি দলত্যাগ নীতিটাকে কিভাবে কার্যকর করব। তুমি স্পিকারকে সর্বাধিক ক্ষমতা দিয়ে রেখেছো, আজ অবধি একটা দলের নাম বলো যারা স্পিকারের হাত থেকে ক্ষমতা তুলে নিতে চেয়েছে। 370 ধারা হঠাৎ করে উঠে যায়, ডিমনিটাইজেশন হঠাৎ করে হয়ে যায়। তাহলে স্পিকারের হাতে দলত্যাগের সংক্রান্ত যে ক্ষমতা দেওয়া রয়েছে, সেটা কেন সরানো গেল না? 14 থেকে 19, 19 থেকে 22 অবধি তো ক্ষমতায় রইল। তাহলে এত ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় এলো, ফান্ডামেন্টাল চেঞ্জটা কি করতে পারলো? চেঞ্জ করতে পারলো না। তাহলে উদ্দেশ্য নিয়ে সন্দেহ তো থাকবেই। উদ্দেশ্য নিয়ে তখনই সন্দেহ থাকতো না যদি দেখা যেত যে কার্যক্ষেত্রে এমন কিছু পরিবর্তন হলো, যে পরিবর্তনটা মূলত আমার সংবিধানকে বজায় রেখে, সংবিধানের যে মূল এসেন্স, ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সেই মৌলিক কাঠামোটাকে বজায় রেখে দেখা গেল যে দলত্যাগ বিরোধী আইনটাকে নিশ্চিতভাবে এমন একটা রূপ দেওয়া হলো যাতে কেউ সাহস পাবে না দলত্যাগ করার, ভোটের যারা অন্তত মানে জনপ্রতিনিধি, তারা সাহস পাবে না। কিন্তু সেটা পাচ্ছে কি করে? কারণ আইনের ফাঁকই তো রয়ে গিয়েছে। আমি কি বলছি, আইনের ফাঁক রয়ে গিয়েছে। তুমি জানো একটা কঠিন আইন আনার জন্য অভিষেক ব্যানার্জি একটা পার্সোনাল বিল আনতে পারে না? পার্সোনাল বিল আনতে পারেন, অনেক কিছুতেই পারেন, কিন্তু আমি মুখপাত্র হিসেবে যখন বারংবার এই কথাটা বলছি, আমার বক্তব্য হচ্ছে কেউ পার্সোনাল বিল আনলেই কি সেটা গ্রহণযোগ্য হবে? আমরা তো বারবার বিল আনছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিল আনছি। উই আর নট ইন দ্য পাওয়ার। আমরা এই কথাটা বলছি মানে কি, আমাদের এই এসেন্সটা রয়েছে, আমাদের এই গুরুত্বটা রয়েছে। অর্জুন সিং তৃণমূল দলে এলো, ধরে নিলাম, সংসদে কোন দলে ছিল? সেখানে তো কেউ শুভেন্দু অধিকারী অ্যাপিল করেনি যে অর্জুন সিংকে দল থেকে সরিয়ে দেওয়া হোক।
সংসদ থেকে সরিয়ে দেওয়া হোক। এই তথ্য উঠলে তো আবার সিপিএম এর লোকেরা এখানে আবার সেটিং তথ্য নিয়ে আমি তো এখানেও অ্যাপ্লাই করার কথা, আমি তো এখান থেকে বলছি না। সিপিএম এর লোক কি বললো ওদের কথা আজকাল আর শুনি না, কারণ সীতারাম ইয়েচুরির মরদেহ নিয়ে যে মানে গণশক্তিতে লেখাটা বেরোলো, তারপরে ক্ষমা চেওয়া হলো। জ্যোতি বসুর ক্ষেত্রেও ওরকমই দেখেছিলাম, একজন বাঙালিকে প্রধানমন্ত্রী হতে দিল না, ঠিক যেমন প্রণব মুখার্জি নিয়ে ওদের খুব বক্তব্য ছিল। ফলে আমি এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাইছি না। সিপিএমের বক্তব্য এই মুহূর্তে আমি রেলিভেন্ট তখনই মনে করব যদি ওদের যে লিনিয়াল প্রসেস অফ পলিটিক্সটা আছে সেটা ঠিক হয়। কেন বলবো না? আর একটা কথা, সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা তোমার নিশ্চয়ই মনে আছে। আজ আমৃত্যু তিনি অন্য কোনো দল জয়েন করেননি, কিন্তু সিপিএম তার পার্টির সদস্যপদ ফিরিয়ে দেয়নি। কেন দেয়নি? কারণ তিনি গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছিলেন। 2008 সাল ওই আস্থা ভোটে তিনি তোমার মনমোহন সিংয়ের পাশে দাঁড়িয়েছিলেন, বলবো না, ভারতের গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছিলেন। তোমার হচ্ছে আস্থা ভোটের স্পিকারের পদে বসে গিয়েছিলেন দলের বারণ করা সত্ত্বেও। তখন তো ড্যাং ড্যাং করে ওরা কংগ্রেসের সাথ ছেড়ে দিল, কংগ্রেসকে আস্থা ভোটে যেতে বাধ্য হলো, কংগ্রেস সমাজবাদী পার্টির সঙ্গে করলো। আবার দেখো 2011 পরে তিনবার পশ্চিমবঙ্গে ওরা সিপিএমের সঙ্গে, সেই কংগ্রেসের সঙ্গে হাত নিল। বেশি দিনের সময় না তো, বেশি দিনের গ্যাপ না তো। এরা তৃণমূলকে বলে মতাদর্শ নেই, এরা বিজেপিকে বলে তৃণমূলের সঙ্গে সেটিং করেছে, সব মেনে নেব। কিন্তু তুমি ভাই তোমার আদর্শে টিকে ধরে রয়েছো। তুমি কেন তোমার পেপার চালাতে গিয়ে মোদী সরকারের ছবি দিয়ে প্রচার করছো? তখন তোমার টাকার খুব দরকার হয়ে পড়ছে না, তখন তুমি বেরোতে পারছো না টাকার বাইরে। গণশক্তির পেপারে 2022-23 সালের মার্চ মাসে বড় মোদির পেপার কাট। মোদি মানে হচ্ছে মোদী সরকার, সরকারের টাকা নিচ্ছ তুমি, আর তুমি বলছো মতাদর্শের কথা। তুমি তো বলছো যে রাষ্ট্রযন্ত্র হচ্ছে শোষণের হাতিয়ার, হেনা তেনা। তাহলে তুমি রাষ্ট্রযন্ত্রের টাকা কেন নিচ্ছ? যে রাষ্ট্রযন্ত্র নাকি পুঁজিবাদীদের দ্বারা চলে, যে রাষ্ট্রযন্ত্র দ্বারা আম্বানি আদানির দ্বারা চলে। তুমি যে সরকারের সমালোচনা করছো সেই সরকারের অ্যাডভার্টাইজ তুমি কেন দিচ্ছ? তুমি তো মতাদর্শগত হয়ে সেখানেই বিচ্যুত হয়ে যাচ্ছ। বেশ, এখানে দাঁড়িয়ে শেষ প্রশ্ন থাকবে যে এক দেশ এক ভোট যে নীতি আসতে চলেছে বা যেটার মন্ত্রিসভায় পাশ হলো, সেখানে তৃণমূল কংগ্রেস এটার বিরুদ্ধে কিভাবে পথে নামবে বা আপনার সংসদের ভিতরে হোক বা বাইরে কিভাবে এর মোকাবিলা করবে? তৃণমূল কংগ্রেস বিরোধিতা করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। কিছু ক্ল্যারিফিকেশান গত দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের চেয়ারপারসন, তিনি লিখে পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছেন। এখন দেখা যাক যে আমাদের পরিষদীয় দল যারা আছেন, যারা সংসদীয় দল যারা আছেন, তার নেতারা কিভাবে ভাবেন। ডেরেক ওব্রায়ান ইতিমধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন। ফলে আমাদের মূল মত হচ্ছে যে দেখুন, আমরা এক দেশ এক নীতিকে, এক দেশ এক ভোট নীতিকে এখনই সমর্থন করতে পারছি না। আমাদের যদি স্যাটিসফাই করা যায় যে এতে ভারতীয় গণতন্ত্র ভালো হবে, এতে ভারতের যে গণতান্ত্রিক ফ্লেভার এবং কনস্টিটিউশনাল যে ভ্যালুস সেগুলোকে রক্ষা করা সম্ভব, তখন ভাবা যেতে পারে। কিন্তু আমাদের মনে হয় না সেটা সম্ভব। গণতন্ত্র নিয়ে ভোট তো একটা বড় একটা বিষয়। সেখানে এই যে সচিত্র ভোটার বা ভোটার কার্ড আমরা এখন হাতে বা পকেটে নিয়ে ঘুরি, সবসময় ভোট দেওয়ার সময় নিয়ে যাই, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা একটা বড় একটা নাম। তিনি আন্দোলন করেছিলেন 21শে জুলাই, সেই শহীদ দিবসে হয়। এক দেশ এক ভোট যদি নীতিটা আসে, সেটাও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার দেখা যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, যেরকম ছিলেন, শি ইজ অলওয়েজ এ স্ট্রিট ফাইটার। এ যাবৎকাল যা দেখা যায়নি, তিনি বারবার সেরকম কিছু করে দেখিয়েছেন। ডিমনিটাইজেশনে তিনি সবার আগে বিরোধিতা করেছেন, 370-এর সবার আগে বিরোধিতা করেছেন, সবার আগে এক্ষেত্রেও তিনি বিরোধিতা করলেন। ফলে জায়গাটা, আর একটা কথা স্বাভাবিক যে সরকারের থেকে যেভাবে ভূমিকা নেওয়া যায় আর বিরোধী দলে থেকে যেভাবে ভূমিকা নেওয়া যায়, দুটো তো পার্থক্য থাকেই। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এটা বুঝি যে তিনি যথেষ্ট সাবলীলভাবে তার রাজনৈতিক সত্তাকে একই রেখে গিয়েছেন। এটা খুব রেয়ার, কারণ তিনি এখনও ডাক্তারদের আন্দোলনের রাস্তায় পৌঁছে যেতে পারছেন এবং নিজেই জাস্টিসের জন্য বারংবার দাবিও জানাচ্ছেন এবং ডাক্তারদের আবেদনকেও তিনি মান্যতা দিচ্ছেন, যেটা ভারতের অন্য কোনো রাজ্যে কোনোভাবে সম্ভব হয়নি, আজ অবধি হয়নি। 1983 সালের ওই কারণে সিপিএমকে আর একটু আমি খারাপ ভাবি। এই 3বার মাইনে বাড়িয়েছি, চা খাইয়েছি, চা খান, মাইনে বাড়িয়ে দিয়েছি, যান, গিয়ে কাজে ফিরে যান, এরকম ব্যাপারটা আমাদের এখানে হবে না। ফলে আমরা ডিসকাশন, ডেলিবারেশন, ডিবেট এর মাধ্যমেই এগিয়ে যেতে চাই, গিয়ে ডেমোক্রেসিকে স্ট্রেনথেন করতে চাই। ব্যাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, কিন্তু তার দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যে নামটা আছে অভিষেক ব্যানার্জি, তাকে খুব একটা কোনো বিষয় নিয়েই কথা বলতে থাকে না। মাসে দুটো একটা টুইট, ভোটের সময় কয়েকটা জনসভা, দু একটা যাত্রা হয়তো করেছিলেন, মানে এই নবজোয়ার যাত্রা।
তাছাড়া বেশি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় না। এই এক দেশ এক ভোট নীতিতেও এখন পর্যন্ত সেইভাবে কিছু করতে বা বলতে দেখা যায়নি। আরজিকর ঘটনায় রাস্তায় নামতে দেখা যায়। মানে অভিষেক ব্যানার্জি কি মানে পার্ট টাইম রাজনীতি করছেন? মানে আপনি তো অধ্যাপনা করছেন, মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছেন, আপনাকে যতটা সামনে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুল টাইমার রাজনীতি হিসেবে জানা যায়, একজন সাংসদ, তাকে তো মানে পার্ট টাইম পলিটিশিয়ান হিসেবে দেখছে মানুষ। এটা যদি হয় তাহলে তো নরেন্দ্র মোদী তার থেকে বড় পার্ট টাইমার। এটা যদি হয় তাহলে অমিত শাহ তার থেকে আরও বড় পার্ট টাইমার। এইভাবে ডায়মন্ড হারবারে যান, গিয়ে দেখুন কাজের ফোয়ারা কিভাবে চলছে, কাজ কিভাবে এগিয়েছে। আমি শুধু তুলনা করতে বলবো, উনি ডায়মন্ড হারবারের সাংসদ, একটা দল, আমি এরকম দলের সাধারণ সম্পাদক। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আপনারা এভাবে গুরুত্ব দেন, আমরা এভাবে গুরুত্ব দিই, স্বাভাবিক যে গণমাধ্যম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এক্সপেক্ট করেন, কারণ হি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি অফ লিডারশিপ। সেটা আমাদের কাছে খুব গর্বের। কিন্তু একথা পার্ট টাইমার রাজনীতি কথাটা বলার মধ্যে যে ব্যঙ্গ বা যে অন্য বিষয় রয়েছে, সেটাকে আমি মানতে পারছি না। পরিস্থিতি কখনো কখনো যা ডিমান্ড করে সেই অনুযায়ী রাজনীতিবিদরা তাদের কৌশল বা তাদের কার্যক্রম ঠিক করেন। অভিষেক ব্যানার্জি যখন কাজের সময় থাকে তখন সবার আগে মাঠে থাকেন। মমতা ব্যানার্জির অন্যতম সহযোগী হিসেবে আমাদের মতন কর্মীদের সঙ্গে নিয়ে উনি মাঠে থাকেন, মাঠে আছেন, মাঠে থাকবেন। কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই রুলটা কি রাজনীতিতে চলে? যে আপনি যদি প্রদীপ্ত মুখার্জি যদি 1 মাস রাজনীতির থেকে দূরে থাকেন বা মানে আন্দোলনে কোথায় দেখা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা আন্দোলনে দেখা যাচ্ছে, সেটা আরজিকর নিয়ে কথা বলা হোক বা সমস্যা সমাধান হোক, তৃণমূল কংগ্রেস তো রাস্তায় নেমেছিল আরজিকর নিয়ে। তো তিনিও নেমেছিলেন, তার অঞ্চলে তিনিও তার প্রোগ্রাম করিয়েছেন। ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি কোন লেন্সে দেখতে চাইছেন, হাফ গ্লাস ফুল না হাফ গ্লাস এমটি, এটা লেন্সের ব্যাপার। আমরা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কার্যক্রমের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রমাণ করছেন, সেখানে যারা প্রশ্ন করছেন সেটা তাদের প্রিরোগেটিভ। দিস ইজ দ্য ডেমোক্রেসি, দিস ইজ দ্য ফ্লেভার অফ ডেমোক্রেসি। আমার বক্তব্য হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টুইট বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 28শে আগস্টের যে বক্তব্য বলুন, সেগুলো বোধহয় আপনি কোনোভাবে মিস করে যাচ্ছেন। সেগুলো মিস না করলে আপনি নিশ্চয়ই এই যে 55% ছাত্র ভোটের ক্ষেত্রে মহিলাদের জন্য আসন সংরক্ষণ, এই যে মৌলিক ভাবনা, এ কার কাছ থেকে এসছে? এটাও কি একটা আন্দোলনের নতুন দিক নয়? ফলে আপনি কোন দিক থেকে ভাববেন? সেই জন্যই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছে যে আরো বেশি করে আসুক। এই এক দেশ এক ভোটে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও চাইছে যে আমরা যখন বিরোধিতা করছি আমাদের সেনাপতি থাকুক, শুধু সৈন্য দিয়ে কাজ হবে না, সেনাপতি ছাড়া। আমাদের আমি অনেকের পোস্টও দেখছিলাম যে সেনাপতিকে মাঠে চাই। ব্যক্তিগতভাবে কেউ করতে পারেন, দলের নেত্রী, দলের সুপ্রিমো চেয়ারপারসন যেভাবে গাইডলাইন দেবেন সেভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করবেন, সেভাবেই আমরা সবাই কাজ করব। একদমই, আমাদেরও নজর থাকবে এই এক দেশ এক ভোট কার্যকর কতটা হয় বা তৃণমূল কংগ্রেস এর বিরোধিতায় কতটা সক্রিয় হয়। কারণ এই গণতন্ত্র নিয়েই যে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, এটা সবথেকে ভারতবর্ষের ইতিহাসে একটি বড় আন্দোলনের মধ্যে পড়ে। সেদিকে আমরা দেখেছিলাম এই ক্ষেত্রেও, অর্থাৎ এক দেশ এক ভোটের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস কী ভূমিকা নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো।